একের পর এক হচ্ছে খুন। কে খুন করছে আর কেনই বা খুন করছে, পুলিশ তার কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। অন্যদিকে আছে এমন এক লোক যার গাড়িতে ধীরে ধীরে উঠতে থাকে ভিন্ন ভিন্ন মানুষ। কিন্তু কেন তারা সেই গাড়িতে ওঠে আর কি হয় তাদের সাথে? সাসপেন্সের পর সাসপেন্স আর ভরপুর ইমোশনের এক মাস্টারপিস সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছে সিনেম্যাক্স পিডি। আজ আমরা এক্সপ্লেন করব 2024 সালে মুক্তি পাওয়া কন্নড় ইন্ডাস্ট্রির একটি অসাধারণ সাসপেন্স থ্রিলার সিনেমা এ লিগে পায়ানা ইয়াভুদো দারি। সিনেমাটির IMDb রেটিং whopping 8.3 আউট অফ 10। তো বুঝতেই পারছেন এটি কতটি জনপ্রিয়। কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই ইন্ডিয়ার ভিরাজপিটি শহরের একটা মেন্টাল হসপিটালের ভোরবেলার সিন দেখানো হয়, যেখানে একটি মহিলা অচেতন অবস্থায় ছিল। তখন ওই মেয়েটির কেবিনে দুইজন ওয়ার্ড বয় আসে। মহিলাটির হাত পা বাঁধা ছিল। একজন ওয়ার্ড বয় আরেকজনকে বলে, তুমি তো বলেছিলে আজ এই পেশেন্টকে শিফট করা হবে। তবে মহিলাটির শরীরের কাপড় একটু উঁচুতে তোলা। এটা দেখে ওয়ার্ড বয় দুইটি মহিলার দিকে বাজে নজরে তাকাচ্ছিল। এরপর তারা বাইরে চলে যায়। একটু পরে দেখা যায় এক লোক ওই মহিলাটির হাত পায়ের দড়ি কেঁচি দিয়ে কেটে দেয়। এরপর সেই কেঁচি আর তুলায় কিছু একটা লাগিয়ে ওই মহিলার দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে হসপিটালের রিসেপশনে দুজন নার্স ছিল। তারা নাইট ডিউটি করত। তাদের মধ্যে একজন পানি আনতে যায়। রিসেপশনে থাকা নার্স পেশেন্টের কাগজপত্র গোছাচ্ছিল আর ওয়ার্ড বয়েরা বাইরে বসে মদ খাইতে থাকে। তখন ওই মহিলার রুম থেকে পেশেন্টের পোশাক পরা একজন মানুষ বেরিয়ে আসে। তার মুখ দেখানো তো হয় না, আর ওই লোক রক্ত মাখা কেচি নিয়ে বেরিয়ে আসে এবং রিসেপশনে যায়। সেখানে একটি মদের বোতল ছিল। লোকটি সেই বোতল দিয়ে নার্সের মাথায় আঘাত করে। এরপর সেখানকার সব ফাইল নিচে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। লোকটি ওই অচেতন মহিলাকে টেনে নিয়ে যেতে থাকে। মহিলাটির পা দিয়ে রক্ত বের হচ্ছিল, যার ফলে ফ্লোরে রক্তের ছাপ লেগে যায়। কিছুক্ষণ পর আরেকজন নার্স পানি নিয়ে ফিরে এসে ফ্লোরে রক্ত দেখে ভয় পেয়ে যায়। সে দ্রুত রিসেপশনে যায় আর সেখানে গিয়ে ওই নার্সের লাশ দেখতে পায়। তার পাশে আগুনও জ্বলছিল, আর এইসব দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার ওয়ার্ড বয়রাও শুনতে পায়, আর সিন এইখানেই কাট হয়ে যায়। কাহিনীর 3 মাস এগিয়ে যায়। আমরা একজন পুলিশকে দেখতে পাই, আর এই পুলিশ ওই হসপিটালের মিসিং পেশেন্টের কেসের ব্যাপারে ভাবছিল। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওই লোকটি ওই মহিলাকে একটি জঙ্গলের দিকে নিয়ে যায়, আর এই পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য ওই হসপিটালে গিয়েছিল। সেখানে ওয়ার্ড বয় জানায় যে মহিলাটি স্কিজোফ্রেনিয়া রোগে ভুগছিল। মহিলাটি এতিম ছিল, তাই আশেপাশের মানুষরা তাকে হসপিটালে নিয়ে আসে। পরে মহিলাটি মিসিং হয়ে যায়। এই 3 মাসেও পুলিশ ওই মিসিং মহিলার কোনো খোঁজ বের করতে পারেনি। এরপর আমরা একটি ছেলেকে দেখতে পাই যে অন্ধকারে চুপচাপ বসেছিল। তার চোখের চাহনি ছিল রহস্যময়। ছেলেটির নাম আমার। নেক্সট দিনে একটি বাড়ি দেখানো হয়, যেখানে মিতু নামের একটি মেয়ে তার বাবার সাথে গল্প করছিল। মিতুর বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। নিতু কলেজে যাচ্ছিল, আর সে অনেক ছোট প্যান্ট আর টপস পরেছিল। এটা দেখে নিতুর মা তার সাথে রাগারাগি করতে থাকে, কিন্তু নিতুর বাবা তাকে এতেই সাপোর্ট করে। এরপর নিতু কলেজে চলে যায়। পরের সিনে একজন মহিলাকে দেখানো হয় যে গোসল করে সুন্দর একটা শাড়ি পরে রেডি হচ্ছিল। তখন একটি লোক তার বাড়িতে প্রবেশ করে। লোকটির মুখ তো দেখানো হয় না, কিন্তু লোকটি বাইরে থেকে কাপড় চোপড় শুকানোর স্টিলের তার টেনে ছিঁড়ে নিয়ে ভেতরে ওই মহিলার গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। তারপর কেউ একজন তার ছবি পুড়িয়ে দেয়। এরপর আরও একটি ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম মোহন। সে একজন ফটোগ্রাফার। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে খুঁজে বের করে তাদের ছবি তুলত। অন্যদিকে একটি মহিলা কিছু মেয়েকে একটি বাড়িতে এনে কিছু লোকের সঙ্গে রুমে পাঠিয়ে দেয়। মহিলাটি দেহ ব্যবসার কাজে যুক্ত ছিল, আর মহিলাটির নাম ছিল সারগাতা। রাতের বেলা একটি লোক এসে সারগাতার মাথায় আঘাত করে তাকেও মেরে ফেলে। এইবারও ওই খুনির মুখ দেখানো হয় না। এরপর আমরা আমারকে দেখতে পাই। সে তার ঘরে টিভি চালায়, যেখানে খবরে বলছিল ভিরাজপিটিতে 2টি খুন হয়েছে। খুনি একজন সাইকোপ্যাথিক কিলার, যে কিনা একের পর এক খুন করে যাচ্ছে, আর এখনো খুনিকে ধরা যায়নি। এই খবর শুনে আমার অদ্ভুতভাবে স্মাইল করে, আর আমারকে দেখতে একদম সাইকোর মতো লাগছিল। এই সিরিয়াল কিলার আসলে কে, আর কেনই বা সে মানুষ খুন করছে, এইটাই এই মুভির আসল টুইস্ট। এরপর আমরা একটি লোককে দেখতে পাই, কিন্তু তার মুখও দেখানো হয় না। সে ল্যাপটপে নিতুর ফেসবুক আইডি বের করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। নিতুও তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। ওই লোকটি নিতুর একটি ছবি দেয়ালে লাগায়। এরপর নিতু ওই লোকটির সাথে অনেক কথা বলে। ধীরে ধীরে নিতুর সাথে তার সম্পর্ক তৈরি হয়। এরপর আমরা সাম্পাত নামের এক লোককে দেখতে পাই। তার চেহারা ছিল রহস্যময়, আর সাম্পাত একটি বাসে উঠে পড়ে। এদিকে ওই লোকটি নিতুকে আগামীকাল তার সাথে দেখা করার জন্য চিটামাক্কিতে আসতে বলে। চিটমাক্কি ভিরাজপিটি থেকে অনেক দূরে, তাই নিতু ভাবতে থাকে যে সে এত দূরে যাবে কিনা। কিন্তু পরে নিতু ঠিক করে যে সে যাবে, কারণ ওই ছেলেটির সঙ্গে তার দেখা করার অনেক ইচ্ছে।
এরপর আমরা আমারকে দেখতে পাই। সে কাউকে বলছে আমার আসতে 6 ঘন্টা লাগবে, অনেক স্পিডে আসবো, আর আমার সাথে আমার বন্ধুরাও আসবে। আমার আরেকটি ফোন তার আরেক কানে নিয়ে রহস্যময় চোখে তাকায় আর স্মাইল করতে থাকে। আমার কাপড়ে পেঁচানো কিছু একটা নিয়ে গাড়িতে ওঠে আর গাড়িতে যেতে শুরু করে। এরপর আমরা সম্পাদকে দেখতে পাই। সে একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ায় যেখানে একটি ছোট মেয়ে তার ভাইয়ের সাথে খেলছিল। সম্পাদ ওই বাচ্চা মেয়েটির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এটা দেখে সেখানকার বাচ্চা ছেলেটি তার দাদাকে ডাক দেয়। মেয়েটির দাদা দোকানের ভেতর থেকে বের হয়ে সম্পাদকে জিজ্ঞেস করে সে কি চায়। সম্পাদ বলে সে পানি খাবে। তখন ওই বৃদ্ধ পানি এনে দেয় তাকে। এরপর সম্পাদ তাকে জিজ্ঞেস করে যে সে বিরাজপীঠ যাবে, এইখানে কখন বিরাজপীঠির বাস আসে। ওই লোকটি বলে এইখানে বাস পাওয়া যাবে না, তবে এখান দিয়ে গাড়ি আসা যাওয়া করে, কিছুক্ষণ ওয়েট করলে একটা গাড়ি পাওয়া যেতে পারে। সম্পদ সেখানে বসে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে ওই দোকানের সামনে থামে। আমার গাড়ি থেকে নেমে দোকান থেকে বিস্কুট আর পানি কেনার পর ওই লোককে জিজ্ঞেস করে যে বিরাজপীঠি এই রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা। আমার বিরাজপীঠি যাবে শুনে সম্পদ তাকে তার সাথে নিয়ে যেতে অনুরোধ করে। তখন ওই দোকানদারও আমারকে তাকে নিয়ে যেতে বলে। আমারও এতে রাজি হয় আর সম্পদ তার গাড়িতে বসে পড়ে। এদিকে নিতু বাড়ি থেকে কলেজের জন্য বের হয়েছিল। কলেজ থেকে সরাসরি সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চিটমাকে গিয়েছে। অনেকক্ষণ হয়ে গেলেও সে বাড়িতে ফেরে না, তাই তার মা রাগারাগি করছিল। নিতুর মা নিতুর বাবাকে বলে যে কলেজ থেকে সরাসরি ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে আর এখনো বাড়ি ফেরেনি। তুমি মেয়েকে বেশি স্বাধীনতা দিয়েছো, সে আমার একটা কথাও শুনে না। নিতুর বাবা নিতুর মাকেই চুপ করতে বলে। এদিকে নিতু একা একা একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে ওই ছেলেটির জন্য অপেক্ষা করছিল। নিতু একটি শর্ট প্যান্ট আর শার্ট পরেছিল, আর নিতু ওই ছেলেটিকে কল করে জিজ্ঞেস করতে থাকে সে কোথায়। ছেলেটি তাকে জানায় যে সে আসছে। এরপর আমরা মোহনকে দেখতে পাই। মোহনকে একটি লোক ফোন করে একটি মেয়ের কথা বলে। মোহন ওই মেয়েটির জন্যই ওয়েট করছিল, আর মোহন ওই লোকটিকে বলে তার জন্য কতক্ষণ ওয়েট করতে হবে। লোকটি বলে সে নতুন, তাকে কিছুক্ষণ ওয়েট করতেই হবে। একটি লোক মোহনকে সুন্দরী মেয়েদের ছবি পাঠাতো আর মোহন তাদের ধরে এনে খারাপ কাজে লাগিয়ে দিত। মোহন লোকটির কথা অনুযায়ী ওই মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। এরপর নিতুর বাবা ইন্সপেক্টর কারণকে তার বাড়িতে ডাকে। এরপর সে নিতুর ছবি দেখিয়ে বলে আমার মেয়ে এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে আর এখনো ফিরে আসেনি। নিউজে সাইকো কিলারের ব্যাপারে বলা হচ্ছে, সাইকো কিলার নিতুকে যদি ধরে ফেলে তাহলে কি হবে। এরপর আমরা আমারকে দেখতে পাই। সে গাড়িতে বসে বিস্কিট খাচ্ছিল আর ফোন বাজছিল, কিন্তু আমার ফোন রিসিভ করে না। এইটা দেখে সম্পদ তাকে ফোন রিসিভ না করার কারণ জিজ্ঞেস করে। আমার বলে কাস্টমার কেয়ার থেকে ফোন করছে। এরপর আমার সম্পদকে জিজ্ঞেস করে যে সে কি করে আর কোথা থেকে এসেছে। সম্পদ বলে আমি একজন পেইন্টার। আমার তাকে জিজ্ঞেস করে রংহীন ওয়ালে পেইন্ট করেন নাকি পার্সোনালিটি ওয়ালে পেইন্ট করেন। সম্পদ বলে আমি শুধু বাড়িতে পেইন্ট করি। এরপর আমার তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করে। সম্পদ বলে যে তার কেউ নেই, সে একাই থাকে। আমার তাকে জিজ্ঞেস করে তাহলে রান্না কে করে দেয়। সম্পদ বলে আমি না খেয়ে থাকি। আমার স্টোরি ছাড়ুন, আপনার ব্যাপারে বলুন। আমার বলে আমার লাইফের স্টোরি ডেঞ্জারাস। আমি মৃত জিনিসকে প্রাণ দিতে পারি, আবার জীবন্ত জিনিস থেকে জীবন বের করে আনতে পারি। এটা শুনে সম্পদ বলে আপনি কি একজন ক্রিয়েটর। আমার বলে তেমনই, আমি একজন আর্টিস্ট, একজন চিত্রকলাকার। এরপর সম্পদ ইউরিনেট করার জন্য আমাকে সাইডে গাড়ি দাঁড় করাতে বলে। সে জঙ্গলের দিকে এগিয়ে যায় আর আমারও তার সাথে জয়েন করে। সম্পদ আগে শেষ করে গাড়িতে উঠে পড়ে, কিন্তু আমার কিছুক্ষণ ওয়েট করে। এরপর ঘড়ি দেখে গাড়িতে চলে আসে। এরপর আমার গাড়িতে স্টার্ট করে। তখন জঙ্গলের ভেতর থেকে মোহন বেরিয়ে আসে। সে গাড়ি দেখে ছুটে গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে আর মোহন চলন্ত গাড়িতেই উঠে পড়ে। এইটা দেখে সম্পদ আতঙ্কিত হয়ে পড়ে। এরপর মোহন শান্ত হলে আমার তাকে দৌড়ানোর কারণ জিজ্ঞেস করে। মোহন বলে পানি খেয়ে নেই, তারপর বলছি। মোহন পানি খেয়ে বলে যে সে একটা ফিমেল হাতি দেখেছিল, ওই হাতি তার পিছু করেছিল, তাই সে ছুটে তাদের গাড়িতে এসে উঠেছে। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় মোহন একটি মেয়ের পিছু করছিল, কিন্তু আশেপাশের লোকজন তাকে ধাওয়া করে, যার ফলে সে ছুটে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় নিতু গাড়ির জন্য দাঁড়িয়েছিল। নিতুর সামনে আমার গাড়ি এলে সে লিফট চায় আর সম্পদ বলে তাকে ড্রপ করার রিস্কটা নেওয়া ঠিক হবে না। আমার নিতুকে পাস করে চলে যায় আর এতে নিতু হতাশ হয়। আমার সামনে গিয়ে গাড়িতে থামায়। এরপর গাড়িতে নিতুর কাছে নিয়ে আসে। নিতু বলে আমি বাস মিস করেছি, এইখানে একা আছি, বাবা মা বাড়িতে অপেক্ষা করছে, প্লিজ আমাকে লিফট দিন। মোহন নিতুর পা থেকে মাথা পর্যন্ত দেখে। সম্পদ আমারকে বলে মেয়েটা একা, তাকে ড্রপ করেই দিন। মোহন বলে মেয়েটির সৌন্দর্য দেখে তার মাইন্ড চেঞ্জ হয়েছে। এরপর আমার তাকে লিফট দিতে রাজি হয় আর নিতু খুব খুশি হয়ে গাড়িতে উঠে পড়ে। নিতু গাড়িতে উঠে বলে যে সে ভিরাজপীঠি যাবে। এটা শুনে মোহন আর আমারও বলে আমরাও ভিরাজপীঠি যাচ্ছি। এটা শুনে তো নিতু অনেক খুশি। মোহন বলে 3জন অচেনা মানুষ একটি গাড়িতে উঠেছে, কোইন্সিডেন্টলি সবাই ভিরাজপীঠিতেই যাচ্ছে। মোহন নিতুর ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু নিতু এতে বিরক্ত হয়ে তাকে সরিয়ে দেয়। এরপর নিতু আমারকে তার নাম জিজ্ঞেস করে।
আমার তার নাম বলে আর নিতু বলে, আপনাকে দেখতে অনেকটা সাইকোর মতো। এইটা শুনে আমার পাগলের মতো হাসতে থাকে। সাম্পাত তার হাসির কারণ জিজ্ঞেস করলে আমার বলে, মানুষ কত আজে বাজে জিনিস ভাবে, মানুষের মাইন্ড বড়ই অদ্ভুত। এরপর মোহন নিতুকে তার নাম জিজ্ঞেস করে। নিতু বিরক্তের সঙ্গে তার নাম বলে আর নাম শুনে মোহন বলে, তোমার হাতে 3টি হোল আছে, এর মানে তুমি টাকা বেশি খরচ করো। নিতু তার হাত চেক করে বলে, হ্যাঁ, তার হাতে সত্যি টাকা নেই। আমার মোহনকে বলে, তুমি কি সবই জানো? মোহন বলে, আমি মানুষের চেহারা দেখে তার ব্যাপারে বলতে পারি। এরপর মোহন নিতুর ব্যাপারে আন্দাজ করে বলে যে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এখানে এসেছিল। মোহন আমাকে এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করতে বলে। আবার নিতুকে জিজ্ঞেস করলে নিতু আমতা আমতা করে বলে যে তার ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল, তাই নিতু তার সঙ্গে চিট মাখিয়ে এসেছে। এরপর সে অনেকক্ষণ ওয়েট করেছে, কিন্তু ওই ছেলেটা আসেনি, যার ফলে তার অনেক লেটও হয়ে গেছে আর বাসও মিস হয়েছে। আমার নিতুকে বলে, এই যুগে তোমরা ফেসবুকে পরিচয় হওয়া মানুষকে বিশ্বাস করো? মোহন বলে, ছেলেরা অনেক চালাক, তারা মেয়েদেরকে গিফট দিয়ে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। নিতু বলে যে সেই ছেলেটি শুধুই তার ফ্রেন্ড ছিল। আমার মোহনকে জিজ্ঞেস করে, তুমি কতজন মেয়ের চেহারা দেখে সত্যি বলতে পেরেছো? মোহন বলে, আমি কাউন্ট করিনি। সম্পদ চুপচাপ বসেছিল। আমার তাকে মোহনের ট্যালেন্টের জন্য তাকে সার্টিফিকেট দিতে বলে, কিন্তু সম্পদ বলে যে সে আনওয়ান্টেড বিষয়ে ইন্টারফেয়ার করতে পছন্দ করে না। মোহন তার ফোন গাড়িতে চার্জ দিয়েছিল আর সে তার ফোনটা খুলে নেয়। তার ক্লায়েন্ট নতুন একটি মেয়ের ছবি দিয়েছে। মোহন সেটা চেক করতে যায় আর নিতু আমাকে গান চালাতে বলে। এরপর আমার একটা গান চালিয়ে দেয় আর মোহন তার ফোনে দেখতে পায় তার ক্লায়েন্ট নিতুর ছবি দেখেছে। এটা দেখে নিতুর দিকে সে তাকায় আর আমারও সামনের গ্লাসের মাধ্যমে মোহনকে নোটিস করে। এরপর মোহন কাউকে কল করে আর তখন আমারও তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। আমার তার গার্লফ্রেন্ডকে বলে আমার আসতে আরো 5 ঘন্টা লাগবে। আমার অনেক ভালোভাবেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। নিতু আমার তার গার্লফ্রেন্ডের প্রতি ভালোবাসা দেখে অনেক ইমপ্রেস হয়। এরপর আমার গাড়ি থেকে নেমে গিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে। এটা দেখে নিতুর আরো ভালো লাগে। এদিকে সম্পদ তার মোবাইল থেকে একটি মহিলার ছবি ডিলিট করছিল। আমার গাড়িতে ফিরে এলে নিতু তাকে বলে যে আপনি অনেক রোমান্টিক ভাবে আপনার পার্টনারের সঙ্গে কথা বলছিলেন। আপনাদের লাভ স্টোরি শুরু কিভাবে? আমার বলে যে তার লাভ স্টোরি অনেক আলাদা ছিল। যদি আমার লাভ স্টোরির ব্যাপারে বলতে চায় তাহলে আমারের ভালোবাসার মানুষটি কেমন সেটা সে বোঝাতে পারবে না। নিতু তার গার্লফ্রেন্ডের ছবি দেখতে চায়। আমার বলে যে তার কাছে ছবি নেই। নিতু বলে, যাকে ভালোবাসেন তার কোনো ছবি নেই, এটা আবার কেমন ভালোবাসা? আমার বলে, মানুষের ভালোবাসা মানুষের ছবি ওয়ালপেপারে মোবাইলে শো অফ করে, কিন্তু আমার ভালোবাসা একদমই আলাদা, শুধুই মনের মধ্যে থাকে। তাকে 24 ঘন্টায় আমি অনুভব করতে পারি আমার হৃদয়ের মধ্যে। নিতু বলে, আপনার ইমাজিনেশন তো খুবই সুন্দর, আপনি আপনার নিজের চোখেই তাকে দেখতে পারেন। আমার বলে, এর কোনো চান্স নেই। নিতু বলে, কেন, আমি কি সুন্দরী নই? মোহন বলে, তুমি অনেক সুন্দরী, তবে তুমি তার ইমাজিনেশনে একটু অদ্ভুত। সে যাকে ভালোবাসে সে তোমার থেকেও আলাদা। আমার বলে যে সে সবার থেকে আলাদা। সাম্পাত আমাদেরকে একটি মহিলার ছবি দেখিয়ে বলে, সে কি এর থেকেও সুন্দর? আমার বলে, আমি কারোর সাথে তার কম্পেয়ার করতে চাই না। আমার তাকে তার ফোনে একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, আপনি কি একে চেনেন? সে কে? সাম্পাত বলে, আমি কিভাবে একজন প্রস্টিটিউটকে চিনতে পারি? আমার এইটা শুনে রেগে যায়। নিতু আমাকে জিজ্ঞেস করে, আপনার তার সাথে কিভাবে দেখা হয়েছিল? আমার বলে, আমি তাকে দেখেছিলাম। এখান থেকেই আমার তার লাভ স্টোরির ব্যাপারে বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আমার একজন আর্টিস্ট ছিল, কিন্তু সে ছিল অনেক রাগী। আমার একটি ছবি আঁকছিল আর তার মডেল ছিল একটি মেয়ে। মেয়েটির নাম আকসু। আকসু আমার সামনে পোশাক ছাড়া বসে আর আমার তার ছবি আঁকতে শুরু করে। আকসুর এইসব করতে একদমই ভালো লাগছিল না, কিন্তু তার টাকার অনেক প্রয়োজন ছিল। আমার তাকে দিয়েছিল এই ছবি আঁকার জন্য অনেকগুলো টাকা, তাই অনিচ্ছা সত্ত্বেও সে এই কাজটা করছিল। কিন্তু ছবি আঁকার মাঝখানেই সে কান্না করে ফেলে। এতে আমার রেগে যায় আর বলে, স্যাডনেসের কারণে ছবিটা ভালো হবে না। আমার আকসুকে লাঞ্চের পর আবার আসতে বলে। আকসু এরপর মন খারাপ করে চলে যায়, কিন্তু আকসু দুপুরের পরে আর আসে না। এদিকে আমার তার জন্য অপেক্ষা করছিল আর সে যোগী নামে তার এক সহকারীকে আকসুকে কল করতে বলে, কিন্তু আকসুর ফোনটাও বন্ধ ছিল। তার আকসুর কোনো খোঁজও পায় না। এতে আমার অনেক রেগে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন আমার রাতের বেলা রাস্তায় আকসুকে হেঁটে যেতে দেখে। তাকে রাস্তায় টেনে ধরে বলে, সেদিন দুপুরে আসার কথা ছিল, কিন্তু তুমি এলে না কেন? আমি তোমাকে অনেকগুলো টাকা দিয়েছি। আকসু বলে, রাস্তার সবাই দেখছে, আমাকে ছেড়ে দিন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব। আমার বলে, রাস্তার লোকেরা তোমাকে পে করেনি, এখনই চলো, আমি বাকি ছবিটা আঁকবো। এরপর আমার আকসুকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যায় আর বলে, তোমার টাকা শো অফের জন্য প্রয়োজন, তোমার মতো মেয়েদেরকে আমি চিনি, তোমার টাকার জন্য সব করতে পারো। এটা শুনে আকসুর খারাপ লাগে। আকসু আবারও কাজে বসে, কিন্তু এইবার তার মন আরো খারাপ ছিল। এটা দেখে আমার জিজ্ঞেস করে, তোমার হয়েছেটা কি? তুমি আমাকে ব্যাপারটা খুলে বলো। আকসু বলে, আপনি বললেন আমার মতো মেয়েরা অন্যের সামনে পোশাক খুলতে কোনো আপত্তি করে না।
মেয়েরা তাদের সামনে পোশাক খুলে যাকে সে ভালোবাসে, সে তার ফিলিংস এক্সপ্রেস করে। যদি আমার টাকা শো অফের জন্যই প্রয়োজন হতো, তাহলে আমি অন্য মানুষদের সাথে বিছানায় গিয়েও টাকা ইনকাম করতে পারতাম। আমার তখন তার নিজের বিহেভিয়ারের জন্য লজ্জিত হয়। সে তাকে সরি বলে আর আকসু বলে, অন্য একটা মানুষের সামনে পোশাক খুলে বসে থাকার ফিলিংসটা কেমন সেটা আপনি বুঝবেন না। যদি আপনার পেন্টিং শেষ হয়ে থাকে তাহলে আমি চলে যাব। এটা বলে আকসু চলে যেতে থাকে, কিন্তু আমার তাকে ডেকে বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এরপর আমার আকসুকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। আকসু বলে, আমি আমার ভাইকে বাঁচানোর জন্য এসব করছি। তার ট্রিটমেন্টের জন্য আমার অনেক টাকার প্রয়োজন ছিল। সেদিন লাঞ্চের পর আমার আসার কথা ছিল, কিন্তু আমি আসতে পারিনি কারণ হসপিটাল থেকে কল এসেছিল, সব শেষ হয়ে গেছে। এটা বলে সে কাঁদতে থাকে। আমার জিজ্ঞেস করে, তোমার ভাইয়ের কি হয়েছে? আকসু বলে, হেপাটাইটিস বি। তখন আমার জিজ্ঞেস করে, এটা কি মরণ ব্যাধি? আকসু বলে, জানি না, এটা মৃত্যুর জন্য তো শুধু একটা বাহানা মাত্র। এরপর আকসু সেখান থেকে চলে যেতে থাকে, আর অমর তাকে বলে, কালকে আবার আমরা দেখা করতে পারি। আকসু তখন তাকে কিছু না বলেই চলে যায়। পরদিন আমার একটা বৃদ্ধ মহিলার ছবি আঁকছিল। তখন আকসু আসে আর তাকে সে কিছুক্ষণ ওয়েট করতে বলে। এরপর পেন্টিং শেষ করে আমার আর আকসু একসাথে যেতে থাকে। আমার বলে, আমি ভেবেছিলাম তুমি আসবেই না। আকসু বলে, আমি আমার দুঃখ তোমার সাথে শেয়ার করতে এসেছি, তোমার সাহায্য আমার প্রয়োজন। এরপর সিন প্রেজেন্টে আসে। রিতা আমাকে জিজ্ঞেস করে, এরপর কি হলো? আমার বলে, সে একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট লেডি, সে কারো ওপর নির্ভরশীল হতে চায় না। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি আমার আর আকসু একসাথে একই বাড়িতে থাকে, আর সে আমারের জন্য পার্মানেন্ট মডেল হয়ে কাজ করে। আকসু আমারকে বলে, আমি জব করতে চাই, আমি তোমার ওপর বোঝা হতে চাই না। আমার তাকে বলে, আমি যা পেন্টিং করি তার টাকা আমরা দুজন 50% করে ভাগ করে নিই। তুমি পার্টনারশিপের কারণেই পেমেন্ট পাও, আর তুমি জব করতে চাইছো। এটা শুনে আকসু স্মাইল করে। এরপর আকসু আর আমার একসাথে সময় কাটাতে থাকে। আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে। আর একদিন আকসু আমাকে বলে, আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই, আমি যদি মারা যাই, তাহলে কি হবে? এইটা শুনে আমার রেগে গিয়ে আকসুর গলা চেপে ধরে। সে সেখান থেকে উঠে চলে যায়। আকসু বলে, এভাবে রাগ করো না, আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। আমার নিতুকে বলতে থাকে, আমি তার সাথে এমন বিহেভ করার ব্যাপারে ভাবছিলাম। তখন সেখানে আকসু এসে বলে, তোমার রাগটা কন্ট্রোল করা উচিত, তুমি এভাবেই সবসময় হাসবে, তোমাকে তো অনেক ভালো লাগে। এরপর আকসু বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আর আমার তাকে বলে, আমিও তোমাকে কিছু বলতে চাই। এরপর সিন প্রেজেন্টে আসে। আমার নিতুকে বলে, তারপর আমরা দুইজন আমাদের পছন্দের একটা জায়গায় যাই। নিতু বলে, অনেক কিউট লাভ স্টোরি আপনাদের। এটা শুনে আমার হাসে। নিতুর পাশে মোহন মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। নিতু তাকে ধাক্কা দিয়ে বলে, আপনার কি তার লাভ স্টোরি ভালো লাগেনি? মোহন বলে, অবশ্যই, সে আমাদের লিফট দিয়েছে। আমার বলে, আমার স্টোরি পছন্দ করাটা বাধ্যতামূলক নয়। মোহন বলে, আপনার পাশের জনকে জিজ্ঞেস করবেন না, সে তো একদম চুপচাপ আছে, মনে হচ্ছে যেন সাইলেন্ট কিলার। তখন গাড়ির রেডিওতে ভিরাজ পিটির সাইকো কিলারের ব্যাপারে নিউজ চলে। এই নিউজ শুনে নিতু বলে, আমি এই ব্যাপারটা নিয়েই ভাবছি, আমাদের এই গাড়িতেই তো সাইকোটা থাকতে পারে। তখন আমার রেডিও বন্ধ করে দেয়। এটা দেখে নিতু হাসতে থাকে। আমারের ফোনে কল আসে। তখন সে গাড়িটা একটু জোরে চালায় আর সাম্পাত বলে, ড্রাইভিং এর সময় ফোনের দিকে তাকানো উচিত না। আমার বলে, আমার ফ্রেন্ড কল করেছে একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলার জন্য। আমার সাম্পাতকে তার ফোনটা চেক করতে বলে। পাসওয়ার্ড খুলে সাম্পাত অ্যাডাল্ট ভিডিও দেখতে পায়। এইটা দেখে সে রেগে যায়। সাম্পাত বলে, এটাই আপনার প্রজেক্ট? এই বলে সে তার ফোনটা ছুঁড়ে ফেলতে যায়। আমার তাকে বাধা দেয় আর নিতু ওই ভিডিওটা দেখার জন্য ফোনটি নিয়ে নেয়। আমার বলে, এইসব ট্রেন্ডিং ভিডিও, আজকাল স্কুলের বাচ্চারাও এইসব দেখে। নিতু বলে, এটা তার ফোন, আপনি কেন রাগ দেখাচ্ছেন? এই জেনারেশনে এসব কমন। তখনই গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। মোহন আর আমার গাড়ি থেকে নেমে গাড়ি ঠিক করতে থাকে। সাম্পাত বাইরে একা দাঁড়িয়েছিল আর নিতু গাড়িতে বসেছিল। মোহন নিতু আর সাম্পাতকেও সাহায্য করতে বলে। নিতু বলে, বাইরে গরম, সে বের হতে পারবে না। নিতু আমারের ফোনে তার পেন্টিং দেখতে থাকে। হঠাৎ সেখানে সে কিছু ভয়ানক ছবি দেখে ভয় পেয়ে যায়। সেখানে পাহাড় হাতে নেওয়া একটা লোককে দেখে নিতু ভয় পায়। নিতু আমারকেই সাইকো কিলার ভাবতে শুরু করে। আমার তখন নিতুকে গাড়ির ড্যাশবোর্ডের ডিকি থেকে চাবি দিতে বলে। নিতু ডিকি খুলে সেখানে কাপড়ে পেঁচানো একটা জিনিস দেখতে পায়, যেটা আমার গাড়িতে ওঠার সময় নিয়েছিল, আর সেটা একটা পিস্তল ছিল। এইটা দেখে নিতু অনেক ভয় পায়। আমার একটা পাথর নিয়ে মোহনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর মোহন গাড়ির টায়ারের ওইখানে শুয়েছিল। নিতু ভাবে, আমার হয়তো ওই ছবির মতো মোহনের মাথায় পাথর দিয়ে আঘাত করবে, তাই সে চিৎকার করে আমারের দিকে গুলি ছোড়ে। কিন্তু পরে সে দেখে আমার ওই পাথর গাড়ির টায়ারের নিচে দিচ্ছে। আমার জিজ্ঞেস করে, তুমি আমাকে মারতে কেন চাইছিলে? নিতু বলে, আমি ভেবেছি আপনি সাইকো আর আমাদেরকে মেরে ফেলবেন। আমার বলে, আমি কেন তোমাদেরকে মারবো? আমার ওই বন্দুকে বুলেট নেই। সম্পদ বলে, বুলেট ছাড়া বন্দুক কেন রেখেছেন? আমার বলে,
সেফটির জন্য। এরপর তারা টায়ার চেঞ্জ করে চলে যায়। এরপর রাত হয়ে যায় আর তাদের গাড়ির ইঞ্জিন গরম হয়ে বন্ধ হয়ে যায়। নিতু রাত হয়ে যাওয়াতে ভয় পাচ্ছিল। আমার বলে যে গাড়ির ইঞ্জিনে পানি দিতে হবে। সামনে তারা একটি কুটির দেখতে পায়। এরপর নিতু আর মোহন পানি আনার জন্য সেখানে যায়। নিতু অন্ধকারে ভয় পাচ্ছিল আর সে ভয়ে চিৎকার করে ওঠে। ওই কুটিরে একটি লোক ছিল। লোকটি তার আওয়াজ পেয়ে বাইরে আসে আর তাদেরকে বলে ইনফর্ম না করে এখানে আসা উচিত হয়নি। মোহন একটি গ্যালন তার দিকে এগিয়ে দিয়ে সেটাতে পানি দিতে বলে। ওই লোকটি তাদেরকে গ্যালনে পানি দেয়। লোকটির এক্সপ্রেশন দেখে অনেক রহস্যময় লাগছিল। লোকটি জিজ্ঞেস করে যে তারা কোথায় যাচ্ছে। মোহন বলে বিরাজপিটি। তারা গাড়িতে পানি ঢেলে ইঞ্জিনটা স্টার্ট করে। কিছুক্ষণ পর ওই লোকটি কিছু লোহার জিনিস ব্যাগে নিয়ে নেয়। নিতু ফিরে এসে আমারকে বলে মোহন একজন সাইকো কিলারকে গাড়িতে করে যাওয়ার জন্য ইনভাইট করে এসেছে। ওই লোকটিও তাদের গাড়িতে উঠে বসে। এরপর আমার গাড়ি চালাতে থাকে। রাস্তায় তারা সবাই ঘুমিয়ে যায় আর আমার ওই লোকটিকে জিজ্ঞেস করে সে বিরাজপিটি কার সঙ্গে দেখা করতে যাচ্ছে। লোকটি বলে এইটা তার জানার বিষয় না। আমার আরো বলে জানতে তো হবেই, এইখানে সাইকো কিলার বের হয়েছে। তখন লোকটি বলে আমাকে কি সাইকো কিলারের মতো দেখতে? আমার বলে হ্যাঁ, অনেকটাই। এইটা শুনে লোকটি রেগে গিয়ে বলে আমাকে আপনি সন্দেহ করছেন। এইটা বলেই সে তার হাতের লোহার একটি অস্ত্র দিয়ে আমারের উপর আক্রমণ করে আর সাথেই বাকি সবাইকে সে ভীতসভাবে হত্যা করে। তখন নিতু চিৎকার করে ওঠে আর সে বুঝতে পারে সে আসলে স্বপ্ন দেখছিল। মোহন তাকে জিজ্ঞেস করে কিছু হয়েছে? নিতু বলে যে সে খারাপ স্বপ্ন দেখেছে। তারা আবারও যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর আমার বলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার গাড়ি চালাবে। পরদিন সকালে ওই লোকটি একটা জায়গায় নেমে যায়। লোকটি গাড়ি থেকে নেমে আমাকে ধন্যবাদ জানায়। ওই লোকটির সামনে থাকা একটি গাড়ির কাছে যায়। সেটা ছিল পুলিশের গাড়ি। পুলিশের গাড়ি দেখে সম্পত আমারকে গাড়িটি স্টার্ট করতে বলে, কিন্তু আমার দাঁড়িয়েই থাকে। কিছুক্ষণ পর আমার বাইরে বের হয়ে পুলিশের সামনে যায়। পুলিশ তাকে ওই লোকটিকে এখানে আনার জন্য ধন্যবাদ দেয়। ওই লোকটি আসলে মেকানিক ছিল। পুলিশের গাড়ি নষ্ট হয়েছিল আর তাই ওই লোকটির প্রয়োজন ছিল। পুলিশ আমারকে জিজ্ঞেস করে যে গাড়িতে কয়জন আছে। আমার বলে 3 জন আর আমরা সবাই বিরাজপিটি যাচ্ছি। পুলিশ তাকে বলে সাইকো কিলার এখানেই কোথাও ঘুরছে। আপনি কোনো অচেনা মানুষকে গাড়িতে তুলবেন না। যদি সন্দেহজনক কিছু দেখেন আমাকে ফোন করবেন। পুলিশ আমাকে তার ফোন নাম্বার দেয়। এরপর আমার গাড়ি নিয়ে চলে যেতে থাকে। যাওয়ার সময় আমার পুলিশের গাড়িতে একটি লোককে দেখতে পায়। আমার লোকটিকে দেখে তার গাড়ি থামায়। এরপর সে কিছুক্ষণ লোকটির দিকে তাকিয়ে থাকে, তারপর গাড়ি নিয়ে চলে যায়। লোকটি নিতুর বাবা ছিল। সে পুলিশের সাথে মিলে নিতুকেই খুঁজছিল। আমার অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে থাকে। এদিকে পাশের একটি জঙ্গলে আমরা দেখি একজন লোক মাটি খুঁড়ে একটি মহিলাকে কবর দিচ্ছে। এই মহিলাটি সেই ছিল যাকে আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। একটি লোক তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। ওই লোকটি তার লাশ এখানে দাফন করতে এনেছে। লোকটি ওই মহিলাকে তার গাড়ি থেকে নামিয়ে কবরে রেখে মাটি চাপা দিয়ে দেয়। লোকটির শার্টে অনেক কাদা লেগে যায়। এরপর সে জঙ্গল থেকে বের হয়ে আসার তখন তার সামনে আমারের গাড়ি আসে আর সে আমারের কাছে লিফট চায়। এদিকে পুলিশ নিতুর বাবাকে বলে শুনেছি আপনি অনেক স্ট্রিক্ট একজন অফিসার ছিলেন। 3 মাস আগে মেন্টাল হসপিটালে আপনি একটি মহিলার মেন্টাল হেলথ ঠিক করার জন্য একটি কেবিন বুক করেছিলেন। এটা কি সত্যি? নিতুর বাবা বলে এটা অনেক বড় স্টোরি। তাকে যদি এভাবে ছেড়ে দিতাম তাহলে সে আমার গ্রামকে নষ্ট করে ফেলতো। তাই তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করানো হয়েছে। এরপর তাদের গাড়ি ঠিক হয়ে যায় আর পুলিশ ওই মেকানিককে তার গন্তব্যে ছেড়ে দেওয়ার জন্য গাড়িতে তোলে। এইদিকে ওই লোকটির গায়ে মাটি দেখে মোহন বলে আপনার গায়ে কাদা লেগে আছে, আপনি নিশ্চয়ই কৃষি কাজ করেন। আমার বলে কিছু মানুষ সবকিছু ধ্বংস করে দেয়, তাই সবসময় কেয়ারফুল থাকা উচিত। পোশাকের ময়লা দূর হয়ে যাবে কিন্তু চরিত্রের ময়লা চাইলেও দূর করা যায় না। মোহন বলে আমি আপনার কথাগুলো শুনেছি, আপনার কথার মিনিং অনেক গভীর। এইদিকে ওই মেকানিক গাড়ি থেকে নেমে নিতুর বাবাকে বলে আপনার ফোনটা আমাকে দিন, আমার ফোন অফ হয়ে গেছে। নিতুর বাবা তার ফোনটি মেকানিককে দেয় আর ওই মেকানিক তার ফোনে নিতুর ছবি দেখে বলে যে এই মেয়েটিকে সে দেখেছে। নিতুর বাবা আর পুলিশ তাকে জিজ্ঞেস করে সে তাকে কোথায় দেখেছে। মেকানিক বলে যে সে যেই গাড়িতে এসেছিল এই মেয়েটিও সেই গাড়িতে ছিল। তখন পুলিশ আর নিতুর বাবা গাড়ি নিয়ে আবার সেই জায়গায় যেতে থাকে। এরপর আমরা দেখি আমার ওই নতুন লোকটিকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। লোকটি বলে সে একজন এলোপ্যাথিক ডক্টর। আমার বলে একটি মেয়ে ভার্জিন, সে তার জন্য এই ভার্জিনিটি সার্টিফিকেট বানিয়ে দিতে পারবে কিনা। ওই লোকটি রেগে গিয়ে বলে সে এইসব কাজ করে না। নিতু আমাকে জিজ্ঞেস করে যে তার ভার্জিনিটির সার্টিফিকেট কেন লাগবে। আমার বলে সে যাকে ভালোবাসে সে ভার্জিন, কিন্তু কেউ সেটা মানছে না, তাই তার একটা প্রমাণ দরকার। এরপর সিন ফ্ল্যাশব্যাকে যায়। সেখানে আমরা দেখি আমার আর আকসু একটি জায়গায় দাঁড়িয়ে আছে। আমার তাকে প্রপোজ করতে যায়, তখন আকসু আমারকে বলে আমি ভার্জিন নই। এটা শুনে আমার সেখান থেকে চলে যায়। এরপর তারা একে অপরের সাথে আর যোগাযোগ করেনি। একদিন আকসু আমার সাথে দেখা করতে তার বাড়িতে আসে। আমার তখন পেন্টিং করছিল আর আকসু তাকে বলে
আমি মজা করেছিলাম, আমি শুধুই টেস্ট করছিলাম যে তুমি কেমন রিয়েক্ট করো। কিন্তু আমার তার কথায় পাত্তা দেয় না। আকসু তখন তার সামনে থেকে পেন্টিংটা সরিয়ে ফেলে, আর আমার যখন উঠে চলে যাওয়া শুরু করে, আকসু দেখে পেন্টিংটা আসলে তারই। আমার এই প্রথমবার তাকে শাড়ি পরা অবস্থায় পেন্টিং করেছে। এইটা দেখে আকসু বুঝতে পারে আমার এখন তাকে ভালোবাসে। আকসু আমাকে জড়িয়ে ধরে। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। নিতু বলে, তার মানে সে ভার্জিন। এরপর কি হলো? আমার তখন আবার কাহিনী বলতে থাকে, আর সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। আমার আকসুকে বলে যে সে ভিড় থেকে অনেক দূরে চলে যেতে চায়। আমার আকসুকে নিয়ে ভিরাজপিটিতে তার দাদার দেয়া বাড়িতে যায়, যেটা ছিল একটা পাহাড়ের উপর। সে বাড়িটিকে আমার আর্ট গ্যালারি বানাতে চায়, কিন্তু আমার আকসুকে বলে যে সে 1 মাস পরে এখানে এসে থাকবে। তার ন্যাশনাল আর্ট কম্পিটিশন আছে, আর এটা অনেক বড় একটা সুযোগ। আকসু বলে, আমি 1 মাস তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমার বলে, আমার সাথে তুমি মোবাইলে কানেক্ট থাকবে, আর এই বাড়িটিকে আর্ট গ্যালারি বানাবে, সব আমার সাথে শেয়ার করবে। আমি কিছু ক্লায়েন্টকে বাড়ি পেইন্ট করার জন্য ডেকেছি। আকসু ভিরাট পিটিতে শিফট হয়ে যায়, আর আমার 1 মাসের জন্য কম্পিটিশনে চলে যায়। আকসু তার বাড়ির পেন্টিং নিয়ে কাজ করতে থাকে, আর আমার ফোনে সবকিছু রেকর্ড করে। আকসু আমারের জন্য সবকিছুর ব্লগ বানাতে থাকে, কিন্তু 1 মাস পর আমার ফিরে এলে বাড়ির মেড আকসুর ব্যাপারে কিছু একটা বলে, যা শুনে আমার তার পেন্টিং জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। মৃদু জিজ্ঞেস করে, এরপর কি হয়েছিল? আমার বলে, এরপর আমাদের লাভ স্টোরিতে ভিলেন এন্ট্রি নেয়। সে দরজায় নক করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটি লোক আকসুর বাড়ির দরজায় নক করে, কিন্তু লোকটির মুখ দেখানো হয় না। সিন আবারও প্রেজেন্টে চলে আসে। নিতু জিজ্ঞেস করে, ভিলেনটা কে? আমার বলে, ভিলেনকে গানের মাধ্যমে এক্সপ্লেন করি। আমার গানের মাধ্যমে ভিলেনের ভয়াবহতা এক্সপ্লেন করে, যেখানে বোঝানো হয় ভিলেন এসে আকসুকে তার থেকে আলাদা করে দিয়েছে, তাদের সুন্দর সাজানো সংসার ধ্বংস করে দিয়েছে। এদিকে পুলিশ গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি গাড়ি দেখতে পায়। সেই গাড়ি চেক করার জন্য তারা থামে, আর এই গাড়িটা ছিল সেই এলোপ্যাথিক ডক্টরের গাড়ি যে ডেড বডিটা নিয়ে এসেছিল। পুলিশ গাড়ি চেক করে গাড়িতে রক্ত দেখতে পায়। পুলিশ ভাবে যে এইটা হয়তো সেই সিরিয়াল কিলারের গাড়ি, তার মানে সিরিয়াল কিলার আশেপাশেই কোথাও আছে। এরপর আমরা দেখি আমার গাড়িটি একটি জঙ্গলের দিকে নিয়ে যায়। সাম্পাত জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? আমার বলে, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি, সে এখানেই আছে। জঙ্গলের ভেতর দিয়ে আমার গাড়ি থামায়, সেখানে সবাইকে গাড়িতেই থাকতে বলে। ডক্টর বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমার বলে, আমি সবাইকে যার যার বাড়িতে ড্রপ করব। এরপর আমার ভেতরে চলে যায়। কিন্তু গাড়ি থেকে নেমে বলে, আমি তার গার্লফ্রেন্ডকে দেখতে চাই। আমি জানি না ভবিষ্যতে আমারের সাথে আমার আর কখনো দেখা হবে কিনা। তার সাথে মোহনও নামে। এরপর আমরা দেখি আমার একটি জায়গায় জুতা খুলে দাঁড়ায়। এইখানে একটি সিন দেখানো হয় যেখানে একটি মেয়েকে রাতের আধারে মাটি খুঁড়ে কবর দেওয়া হয়েছিল। এই মেয়েটি সেই মেয়েটি ছিল যাকে মুভির শুরুতে মেন্টাল হসপিটালে দেখানো হয়। সেই ছিল আকসু, আমারের প্রেমিকা। আমার এই সব কিছু মনে করছিল, এর মানে ওই মেয়েটি আসলে আকসুই ছিল। আকসু বেঁচেই নেই, আর তার কবর এইখানে। আমার এইখানে আকসুর কবরের কাছে এসেছে। আমার এই কবর জড়িয়ে ধরে কবরের উপর হাত বুলিয়ে দেয়। কবরের ভেতরে আকসু শুয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আমার নিজে আকসুকে এখানে মাটি খুঁড়ে কবর দিয়েছে। কি হয়েছিল সেদিন আকসুর সাথে, আর আকসুর মৃত্যুর জন্য দায়ী কে, এইটা আরেকটু পরে জানা যাবে। এইদিকে নিতু জঙ্গলে ফটোশুট করার জন্য ভেতরে আসে। তাকে ছবি তুলে দেওয়ার জন্য মোহনও যায়, আর গাড়িতে সম্পত একা বসেছিল। তখন তার ফোনে একজন লোক কল করে বলে, তোমাকে আসতে হবে না। লোকটি তখন সম্পতের ফোনে একটি ভিডিও পাঠায়, যেটাতে সম্পত তার স্ত্রীকে মোহনের সাথে একই রুমে দেখতে পায়। সে মোহনকে দেখে প্রচন্ড রেগে যায়। সে প্রচন্ড রেগে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে মোহনের দিকে যেতে থাকে, আর তার স্ত্রীর কথা মনে করতে থাকে। সম্পত আসলে আমাকে মিথ্যা বলেছিল যে তার কেউ নেই। সম্পতের স্ত্রী ছিল, আর সে প্রেগনেন্ট ছিল। গাড়িতে বসে সম্পত তার স্ত্রীর ছবি ডিলিট করছিল। এইখানে একটা সত্য রিভিল হয় যে সম্পত নিজের হাতে তার স্ত্রীকে খুন করেছিল। সিন ফ্ল্যাশব্যাকে শিফট হয়, আর আমরা দেখি মুভির শুরুতে একটি লোক তার পেঁচিয়ে যে মহিলাটিকে মেরেছিল সে আসলে সম্পত ছিল। সম্পত তার স্ত্রীকে খুন করেছিল কারণ তার স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়া করছিল, যার ভিডিও সম্পতকে কেউ একজন পাঠিয়েছিল। এটা সহ্য করতে না পেরে সে তার স্ত্রীকে খুন করে ফেলে। সে এই ভিডিওতে মোহনকে দেখে রাগে পাগল হয়ে যায়। সম্পত অনেক রাগের সাথে মোহনের কাছে যায়, আর তাকে নিতুর সামনে ওই স্ক্রুড্রাইভার দিয়ে ক্ষত বিক্ষত করে মেরে ফেলে। এইটা দেখে নিতু অনেক ভয় পেয়ে সাইকো কিলার বলে চিৎকার করতে থাকে। নিতু চারপাশে আমাকে ডাকতে থাকে আর বলে, সাইকো কিলার মোহনকে মেরে ফেলেছে। সম্পত বলে, আমি সাইকো নই, মোহন হচ্ছে প্রকৃত সাইকো। নিতুর চিৎকার শুনে ডক্টর গাড়ি থেকে নেমে আমাদের কাছে গিয়ে বলে, সাইকো এসেছে এখানে, যাকে পুলিশ খুঁজছে, সে আমাদেরকে সবাইকে মেরে ফেলবে। আমার বলে, আমি জানতাম সেই সাইকো। এরপর আবার পুলিশের দেওয়া নাম্বারে ফোন করে চিৎকার করে বলে, স্যার আমাদেরকে বাঁচান, সাইকো কিলার চলে এসেছে, সে আমাদেরকে মেরে ফেলবে।
সে মোহনকে অলরেডি মেরে ফেলেছে। পুলিশ জিজ্ঞেস করে সে কে। আমার বলে আমি আপনার মেকানিককে কিছুক্ষণ আগে ড্রপ করেছি। পুলিশ তাকে জিজ্ঞেস করে আপনারা কোথায় আছেন। আমার পুলিশকে এইসব বলতে বলতেই একটি লাঠি হাতে তুলে নেয় আর পুলিশকে বলে স্যার ওই কিলার ডক্টরকেও মেরে ফেলেছে। এই বলে ওই লাঠি দিয়ে আমার ওই ডক্টরের মাথায় আঘাত করে। ডক্টরের চিৎকার শুনে পুলিশ বুঝতে পারে যে কিলার সেখানে এসে তাদেরকে মারা শুরু করেছে। পুলিশ দ্রুত সেদিকে আগাতে থাকে। আমার এইভাবেই প্ল্যান করে সম্পদকে কিলার হিসেবে প্রমাণ করে। এরপর আমার ওই ডক্টরের মাথা পাথরের সাথে থেতলে তাকে মেরে ফেলে। এরপর আমার ডেড বডির দিকে তাকিয়ে শান্তির নিঃশ্বাস নেয়। এইখানে আরও একটি খুনের সত্য রিভিল হয়। এই ডক্টর আসলে একজন সমাজসেবা অফিসের বড় কর্মকর্তা। মুভির শুরুর দিকে আমরা সারগাতা নামের যে মেয়েকে একজন মহিলাকে একটা লোকের সঙ্গে রুমে পাঠাতে দেখেছিলাম, সেই রুমে এই ডক্টরই ছিল। এই ভিডিওটি দিয়ে কেউ তাকেই ব্ল্যাকমেল করছিল। ব্ল্যাকমেলার তাকে বলেছিল যদি সে সারগাতাকে মেরে ফেলে তাহলে তার ভিডিও কাউকে শেয়ার করবে না। ব্ল্যাকমেলারের কথা অনুযায়ী ওই লোকটি এইটা থেকে বাঁচার জন্য সারগাতাকে মাথায় আঘাত করে খুন করেছিল। এরপর সে সারগাতার লাশ এনে জঙ্গলে পুঁতে ফেলে। এরপর সম্পদ ওই লোকটিকে ফোন করে যে লোকটি তাকে ভিডিও দিয়েছিল। তার সামনে তখন আমার আসে। আর এইখানে মুভির একটি বড় টুইস্ট রিভিল হয়। সম্পদকে যে লোকটি ভিডিও দিয়েছিল সে আসলে আমারই ছিল। সম্পদ এতে অবাক হয়ে যায়। সম্পদ আমাকে জিজ্ঞেস করে কে তুই, আর ওই ছবিগুলো কোথায় পেলি। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি আমার সম্পথের স্ত্রীর ছবি দিয়ে এইসব ফেক ভিডিও বানিয়ে সম্পদকে পাঠিয়েছিল। এরপর সম্পথের তার স্ত্রীকে মারার পর আমার তার স্ত্রীর ছবি পুড়িয়ে দিয়েছিল। যে ছবিটা আমরা মুভির শুরুতেই পড়াতে দেখেছিলাম সেটা আসলে সম্পথের স্ত্রীর ছবি ছিল। সম্পদ বলে তোর জন্য আমি মিথ্যা সন্দেহে আমার স্ত্রীকে মেরে ফেলেছি, তুই একটা সাইকো। আমার স্ত্রী তোর কি ক্ষতি করেছিল। আমার বলে আমি না, সাইকো তুই। একটা ছবি দেখেই নিজের স্ত্রীকে সন্দেহ করে মেরে ফেলেছিস। আমার স্ত্রী তোর কি ক্ষতি করেছিল। তোরা সবাই তার জীবনটা শেষ করে দিয়েছিলি কেন। এইসব বলে আমার কাঁদতে থাকে। সম্পদ জিজ্ঞেস করে কোন মেয়ে। আমার বলে সেই মেয়ে যাকে তুই প্রস্টিটিউট বলেছিলি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আমার গাড়িতে সম্পদকে যেই মেয়েটির ছবি দেখিয়েছিল সে আসলে আকসু ছিল। সম্পদ তাকে প্রস্টিটিউট বলাতে সে রেগে গিয়েছিল। সম্পদের তখন আকসুর কথা মনে পড়ে। সেখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আকসু তার নতুন বাড়িটি সাজিয়ে সেগুলোর ভিডিও বানাতো আমারের ফোনে। একদিন তার বাড়ির দেওয়াল পেন্ট করার জন্য কিছু লোক আসে আর তাদের মধ্যেই সম্পদও ছিল। বাড়িতে আকসু তার নিজের নিউড পেন্টিংগুলো সাজিয়েছিল। সে আকসুর দিকে কুনজর দিচ্ছিল আর আকসু তার ভিডিওতে সম্পদেরও ক্লিপ নিয়েছিল। সম্পদ লুকিয়ে আকসুর একটা ছবি তুলে নেয়। আকসুর বাড়ি আর্ট গ্যালারি বানানোর জন্য সে বিভিন্ন লোকের সঙ্গে দেখা করে। এরপর সম্পদ আকসুর ব্যাপারে অন্য একজন পেইন্টারের সঙ্গে আলাপ করে। সম্পদ বলে এই পাহাড়ের উঁচুতে বাড়ি নিয়ে এই মেয়েটি দেহ ব্যবসা করে, যার ফলে তার কাছে এত টাকা। প্রতিদিন কত মানুষ আসে আর তাকে টাকা দেয়। তাদের এই আলোচনা শুনে আকসুর বাড়ির ঝাড়ুদার তাদেরকে তাড়িয়ে দেয়। সম্পদ আর তার সাথে ওই লোকটি এরপর একটি বাড়ি গিয়ে এটা নিয়ে আলোচনা করে। সম্পদ বলে মেয়েটির ড্রেসিং সেন্স আর স্টাইল দেখে আমি বুঝতে পেরেছি সে কেমন মেয়ে, তাকে আমার লাগবেই। এরপর সিন প্রেজেন্টে আসে। আমার বলে আমি তোকে ওয়াল পেন্টিং করতে বলেছিলাম কিন্তু তুই তাকে টর্চার করে খুন করলি। সে তোদের কি ক্ষতি করেছিল। এইসব বলে আমার কাঁদতেই থাকে। তখন সম্পদ ওই স্ক্রুড্রাইভার দিয়ে আমারকে মারতে যায় আর আমার তার হাত ধরে সেই স্ক্রুড্রাইভার দিয়ে পাশে পড়ে থাকা মোহনের ডেড বডির ওপর আঘাত করতে থাকে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি ওই বারে সেদিন সম্পদের পাশের সিটে ফটোগ্রাফার মোহনও ছিল। তাদের এইসব কথা শুনে মোহন এক্সাইটেড হয়ে যায়। পরদিনই সে আকসুর বাড়িতে যায়। বাড়ির ঝাড়ুদার তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে মোহন বলে আমি শুনেছি এখানে দেহ ব্যবসা চলে, তাই এখানে এসেছি। ওই ঝাড়ুদার মহিলাটি তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আকসুর জানালায় দাঁড়িয়ে মোহনের ভিডিও বানায় আর রাতে মোহন সারগাতাকে ফোন করে। মোহন তাকে বলে এই গ্রামে একটি মেয়ে আছে খুবই সুন্দর, সেও এই কাজটাই করে, সে তার সাথে সময় কাটাতে চায়। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। সম্পদ আমারকে মারার চেষ্টা করছিল কিন্তু আমার কোনো না কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিচ্ছিল। এদিকে নিতু ছুটতে ছুটতে পুলিশের গাড়ির সামনে চলে আসে। নিতু পুলিশকে সম্পদের ব্যাপারে বলে। এরপর নিতু তাদেরকে ওই জঙ্গলে নিয়ে যায়। সম্পদ আমাকে মারতেই যাচ্ছিল তখন পুলিশ সম্পদকে সাইকো মনে করে গুলি করে মেরে ফেলে। আমারও পুলিশের সামনে এমন অ্যাক্টিং করে যাতে পুলিশ ভাবে যে সম্পদই আসল কিলার। এরপর পুলিশ দুটি ডেড বডি নিয়ে চলে যায়। পুলিশ আমারকে নিতু আর তার বাবাকে ড্রপ করে দিতে বলে। আমার তার রক্তমাখা শার্ট চেঞ্জ করে অন্য একটা শার্ট পরে নেয়। আমার নিতু আর তার বাবা বিরাজপিটি যেতে থাকে। নিতুর বাবা আমাকে জিজ্ঞেস করে যে সে এখানে কেন এসেছে। আমার বলে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি। নিতু তাকে জিজ্ঞেস করে আপনি তো বললেন আপনার গার্লফ্রেন্ড কোথায়। আমার বলে তাকে অনেকক্ষণ ধরে কল করছি কিন্তু সে ফোন তুলছে না, তার সাথে এমন ডাইরেক্ট বাড়ি গিয়ে দেখা করব আমি। নিতু তখন আমার লাভ স্টোরির ভিলেনের ব্যাপারে জিজ্ঞেস করে। আমার বলে ভিলেন দরজায় এসে নক করেছিল,
যদি সেই ভিলেনের চেহারাটা ইমাজিন করতে চাও তাহলে বলবো সে অনেকটাই তোমার বাবার মতো। এরপর ফ্ল্যাশব্যাকে ওই নক করার লোকটির ফেস রিভিল হয়, আর সে কেউ নয়, নিতুর বাবা। নিতু এটা শুনে বলে, আমার বাবা ভিলেন হবে কেন, সে হিরো। আমার বলে, কখনো কখনো যে তোমার জন্য হিরো সে অন্য কারোর জন্য ভিলেন। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নিতুর বাবা আকসুর বাড়িতে ঢুকে পড়ে। আকসু তখন মোবাইলে ভিডিও বানাচ্ছিল। সে আকসুর নিউড ছবিগুলো দেখে নিজেকে সামলাতে পারে না, আর তখন সে আকসুর সামনে আসে। আকসুর ক্যামেরা অন করাই ছিল, তাই অজান্তেই নিতুর বাবার মুখ ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। আকসু বাড়িতে ছিল একা, আর নিতুর বাবা আকসুর সুযোগ নেওয়ার চেষ্টা করে। সে আকসুর সাথে অসভ্যতা করতে থাকে, যার ফলে আকসু তাকে জুতো দিয়ে অনেক জোরে বাড়ি মারে। যাওয়ার আগে নিতুর বাবা তাকে হুমকি দিয়ে বলে যে সে আকসুর স্টোরি শেষ করে দেবে। নিতুর বাবা এই দেহ ব্যবসার কাজে যুক্ত ছিল। সে ওই মহিলাটির এরিয়াতে গিয়ে সেখানে মহিলার সঙ্গে রাত কাটাতো, কিন্তু আকসুর করা অপমানের কথা সে ভুলতে পারে না। সে প্রতিশোধ নেয়ার জন্য আকসুর ফোন নাম্বার বিভিন্ন জায়গায় সরিয়ে দেয়। এর ফলে প্রতিদিন আকসুর ফোনে বিভিন্ন মানুষ ফোন করে তার সাথে রাত কাটানোর জন্য কথা বলতে শুরু করে। লোকজন তার বাড়িতে এসেও তার সাথে দরদাম করতে থাকে। এতে আকসু অসম্ভব কষ্ট পায়। আকসুর ফোনে আমারের জন্য ভিডিও বানিয়ে এই সব ব্যাপার বলে। লোকজনের অত্যাচারে আকসুর মানসিক অবস্থা খারাপ হতে থাকে। নিতুর বাবা তখন পুলিশ অফিসার ছিল। সে সারগাতার সাথে প্ল্যান করে কিছু লোক পাঠিয়ে আকসুর বাড়ির চারপাশে কন্ডেম করে ফেলে, যাতে প্রমাণ হয় যে আকসু দেহ ব্যবসার সাথে যুক্ত। পরদিন সকালে সারগাতার সাথে ওই গ্রামের কিছু মানুষকে নিয়ে তারা আকসুর বাড়িতে যায়। আকসুর মানসিক অবস্থাও ভালো ছিল না, আর সারগাতা তাকে ওই অবস্থায় দেখে সেখান থেকে বাইরে বের করে আনে। সবার কাছে আকসুর নামে মিথ্যা কথা ছড়িয়ে দেয় যে আকসু দেহ ব্যবসার কাজে যুক্ত। গ্রামের মহিলারা বলে, এই মেয়েটি আমাদের গ্রামের ইমেজ খারাপ করবে। এইসব বলে তারা আকসুকে সবার সামনে ঝাড়ু দিয়ে মারতে থাকে আর অনেক বাজে কথা বলতে থাকে। এরপর সারগাতা পুলিশকে কল করে, যাকে আকসু জুতা পেটা করেছিল, মানে নিতুর বাবাকে। সারগাতা আকসুকে তার হাতে তুলে দেয়। পুলিশ তাকে নিয়ে ওই কন্ডমগুলো দেখায় আর বলে, আমাকে জুতা পেটা করার শাস্তি এটা। আকসুর বাড়ির সমস্ত পেন্টিং গ্রামের লোকেরা পুড়িয়ে দেয়। আকসু তার ফোনের ভিডিওতে বলেছিল, আমি হারিয়ে গেছি, তুমি আমাকে যে সম্মান দিয়েছিলে সেই সম্মান গ্রামের লোকেরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তুমি প্লিজ আমার কাছে ফিরে এসো। পরদিন সকালে আকসুর বাড়িতে একটা লোক আসে। আকসু তাকে দেখে রেগে তার উপর আক্রমণ করে। আকসু পুরো পাগল হয়ে গিয়েছিল। তখন ওই পুলিশ, মানে নিতুর বাবাই, আকসুকে মেন্টাল হসপিটালে ভর্তি করেছিল। আমার 1 মাস পর ফিরে এসে তার বাড়িতে মেড থেকে সবকিছু জানতে পারে। তখন সে আকসুর জন্য চিৎকার করে কাঁদতে শুরু করে। আমারের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। ওই পুলিশ আকসুকে একটি কাগজ দিয়ে বলে, তুই ভার্জিন, কিন্তু ডক্টর রিপোর্ট বানিয়েছে তুই ভার্জিন না। পুলিশ তাকে স্বীকার করতে বলে যে সে ভার্জিন নয়, কিন্তু আকসু এতে রাজি হয় না। এরপর ডক্টর তাকে একটি ইঞ্জেকশন দিয়ে অচেতন করে। এরপর ওই ডক্টর আর ওই পুলিশ দুজনেই আকসুকে ধর্ষণ করে। সিন প্রেজেন্টে চলে আসে। এই গল্প শুনে নিতুর চোখে পানি চলে আসে। এরপর আমার নিতুর বাবার দিকে তাকায়। নিতুর বাবাও সবই বুঝতে পেরেছে আমার কার গল্প বলছিল। নিতুর বাবা এতে ভয় পেয়ে আমারকে গাড়ি থামাতে বলে। নিতুর বাবা বলে, আমার ডায়াবেটিস আছে, আমার খাবার দরকার, গাড়ি থামাও। আমার নিতুকে পেছন থেকে বিস্কিট দিতে বলে। নিতু বিস্কুট নিতে গিয়ে সেই বন্দুকটি দেখতে পায় আর সেটা হাতে নেয়। আমার তখন নিতুকে বলে, এই মনস্টারকে কি করা উচিত বলতো? একদিন তারা এসব করেনি, তারা প্রতিদিন আমার আকসুর সাথে এসব করেছে। তারা ঠান্ডা মাথার খুনি, তারা মানুষরূপী জানোয়ার। একটা মানসিক রোগীর ওপরও তারা দয়া করেনি। সে পানি চেয়েছিল, কিন্তু কেউ তাকে পানিটাও দেয়নি। সবাই হাসাহাসি করছিল তাকে নিয়ে। কেউ আমার আকসুর কান্নাটা দেখেনি। এই বলে আমার নিজেই কাঁদতে শুরু করে। আমার নিতুকে বলে, তুমি কি জানতে চাও সেই ভিলেনকে? সেই ভিলেন তোমার বাবা। এসব মানুষকে কি করা উচিত? নিতু তখন রাগের বসে বন্দুক বের করে তার বাবার মাথায় গুলি করে ফেলে। নিতু নিজেই অবাক হয়ে যায়। আমার তখন গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যায় আর হাঁটতে থাকে, তার মুখে সন্তুষ্টির হাসি। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আমার ওই মেন্টাল হসপিটালে পেশেন্ট রূপে ভর্তি হয়েছিল। এরপর সে নার্সের মাথায় বোতল দিয়ে আঘাত করে মেরে আকসুকে হসপিটাল থেকে নিয়ে যায়। আমারই প্ল্যান করে নিতুর ফেসবুক অ্যাকাউন্ট বের করে তার সাথে চ্যাট করেছিল। যার সাথে নিতু দেখা করতে চিট মাকিয়ে এসেছে, সে আসলে আমারই ছিল। আমারই প্ল্যান করে ডক্টরকে ব্ল্যাকমেল করে সারগাতাকে মারিয়েছিল। আর আমার সবার থেকেই আকসুর মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। আমার পাহাড়ের খাদের কাছে গিয়ে দাঁড়ায় আর আকসুর কথা মনে করে চিৎকার করে কাঁদতে থাকে। শেষ পর্যন্ত তার প্রতিশোধ পূরণ হয়েছে। আর এইখানেই এই মুভিটি শেষ হয়। এখন প্রশ্ন হলো, এই মুভিতে সাইকো কিলারটা আসলে কে ছিল? এখানে সাইকো আসলে কেউই না। পুলিশ সিরিয়াল কিলিং এর যে সন্দেহটা করেছিল সেটা মূলত ছিল এক প্রেমিকের তার ভালোবাসার মানুষের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার এক যাত্রা। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন
এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনাকে গল্পটি শোনাচ্ছিলাম আমি, আপনাদের স্টোরি টেলার সাইফ বিন রহমান। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।